সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের তৃতীয় কার্য দিবস, ইতিবাচক ধারার মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 13.49 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,706 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস30 সূচকটি 0.47 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,755 পয়েন্টে। সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 2.52 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,118 পয়েন্টে। মোট লেনদেন এখন পর্যন্ত 260 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠান উঠে এসেছে দর বৃদ্ধি তালিকায়। 153টি দর বেড়েছে, দর হারিয়েছে 67টি প্রতিষ্ঠানের। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত দর বেড়েছে 171টি প্রতিষ্ঠানের, দর হারিয়েছে 75টির। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 8টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়, 5টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সমসাময়িক অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। আমরা আলোচনা করব তার সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইবো, আমরা গত মাসের লেনদেন এবং গত এক সপ্তাহের লেনদেন যদি পর্যালোচনা করি, তাহলে পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা আপনার কি মনে হচ্ছে? আমরা কিন্তু গত 3-4 কার্য দিবস, মানে শেষ কার্য দিবস থেকে শুরু করে এর আগের সপ্তাহে দেখেছি দর পতনের মধ্য দিয়ে এবং লেনদেনও কমেছে। আপনার মাধ্যমে সমস্ত দর্শককে সালাম দিয়ে শুরু করছি। আপনি যেটা বলেছেন সেটা যথার্থ, এবং আমার দিক থেকে যেটা আমি বলতে চাই, ইট ইজ জাস্ট ফাইন। সবাইকে মনে রাখতে হবে যে পুঁজিবাজারের ইন্ডেক্স কিন্তু একটা মিসাইল না যে এটা এভাবে যাবে। এটা যেহেতু অর্থনীতির সাথে জড়িত, এই অর্থনীতির যে কোনো চলক আপনার এইভাবে যেতে থাকে। সো উঠবে নামবে, কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বরে যখন আসবে, সার্বিক উঠানামার মাধ্যমে সেটা ওই জানুয়ারি থেকে ডিসেম্বর উপরে আছে কিনা, যদি থাকে সেটাই আমরা নর্মাল মনে করি। আমাদের এখন যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদের যতগুলো কোম্পানি আছে, বারবার আমি বলতে থাকি এটা, আমি মনে করি যে পুঁজিবাজার এর এখনকার অবস্থা ইট ইজ খুবই নর্মাল, এবং এখন কশাসলি ইনভেস্ট করলে ক্ষুদ্র বায়াররা আপনার বেনিফিটেড হবে। আমি একটা ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে পুঁজিবাজারে সব ধরনের শেয়ার আছে, খুবই ভালো শেয়ার, মাঝারি ধরনের শেয়ার এবং পচা শেয়ার। তো পচা শেয়ার কিনে যারা ডে ট্রেডিংয়ের মাধ্যমে কিছুটা গেইন করতে চায়, তাদের জন্য কিন্তু আমি একটি বিপজ্জনক কশনস দিচ্ছি যে মার্কেট কারেক্টেড হচ্ছে এবং পচা শেয়ার থেকে মানুষ ভালো শেয়ারে সরে আসবে। তাই সবার উচিত হবে ভালো শেয়ারে আসলে শেয়ার মার্কেটের সার্বিক অবস্থাটা আরও সুস্থ হয়ে উঠবে। আপনার দৃষ্টিতে এখন কোন কোন খাতগুলো ভালো করছে? এটা বলা একটু ডিফিকাল্ট, এভাবে বলা ডিফিকাল্ট। তবে আমি মনে করছি যে এখন আপনি আমাদের যে পাওয়ার সেক্টর বলেন এবং কতগুলো সেক্টর আছে যারা ভালো করছে এবং ভালো করবে। ফার্মাসিউটিক্যালস বলেন, তারা ভালো করবে। ব্যাংক সেক্টর কিন্তু অবহেলিত আছে। আমি বুঝতে পারছি যে এটা কিন্তু রিউমার বেসড। ব্যাংকিং সেক্টর যে আপনি বলছেন অবহেলিত আছে, তো এই বিষয়ে নিয়ে ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার সাথে আলোচনা করব, কিন্তু তার আগে নিব 30 সেকেন্ডের একটু বিরতি। এরপর জানিয়েছি 30 সেকেন্ডের একটু বিরতি, সাথেই থাকুন। 24 ঘন্টায় খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে। আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার, আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে ব্যাংকিং সেক্টর অবহেলিত রয়ে গেছে। আমরা কিন্তু জানি যে ব্যাংকিং সেক্টরে এখনো অনেক ইডেল মানি পড়ে আছে, কিন্তু যেটা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বলা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু তারপরেও বিনিয়োগ হচ্ছে না, ব্যাংকগুলো এগিয়ে আসছে না। তো কি বলবেন আপনি কি এই বিষয়টিকে? আপনার প্রশ্নের মধ্যে 3টি উত্তর আছে। প্রথম কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর অবহেলিত, এটা আমি কোন অর্থে বলেছি? আমি বলেছি পুঁজিবাজারে যে সমস্ত শেয়ারগুলো পাওয়া যায়, এর মধ্যে ব্যাংকের শেয়ারগুলোকে আমি মোটা দাগে ভালো শেয়ার বলি। কেন? প্রিয় দর্শক, আমি ব্যাংকের পক্ষে কথা বলছি না। এই ব্যাংকের 10 টাকার শেয়ার আপনার দেখবেন যে এখন 9 টাকায়, 11 টাকায়, 12 টাকায়, 20 টাকায় আছে। প্রত্যেকটা ব্যাংকের সাথে প্রিয় দর্শক আপনারা যদি অন্য আপনার কোম্পানিকে আপনি কম্পেয়ার করেন,
তাহলে এটা ভুল হবে। ব্যাংক হচ্ছে রাষ্ট্র দ্বারা গ্যারান্টেড অর্গানাইজেশন এবং অর্থনীতির সাথে যুক্ত থাকে জড়িত, ব্যাংকগুলো। রাষ্ট্র দ্বারা গ্যারান্টেড। অর্থাৎ কোনো ব্যাংক লাল বাতি জ্বালাতেই পারে পুঁজিবাদী অর্থনীতিতে, কিন্তু বাংলাদেশে এ ধরনের হওয়া সম্ভব নয়। বাংলাদেশের স্টেট ব্যাংকিং সেক্টরকে গ্যারান্টেড দিয়ে করেছে যে এটাতে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য। তাই ওনাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করা এটা একেবারে ইন্স্যুরেন্স করাই বলতে পারেন আপনি। বাংলাদেশে এখন পর্যন্ত যে দ্বিতীয়ত ওনারা কেন ব্যাংকিং সেক্টর আসতে ভয় পাচ্ছেন, মিডিয়াতে প্রায় ব্যাংকের ক্ষেত্রে ডিজাস্টার, ব্যাংকের ক্ষেত্রে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে বিপর্যয়, এত হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, এত হাজার কোটি টাকা ওই পকেটে গেছে, এই সমস্ত রিউমারের কারণে সামগ্রিক সেক্টরের উপর একটা আস্থাহীনতা আসছে। কিন্তু সেক্টর যে স্টেট গ্যারান্টেড, এখানে কালকে আপনার কোনো একটা ব্যাংক হাই কোম্পানি হতে পারবে না, নাই কোম্পানি হতে পারবে না, রাষ্ট্র এসে তখন সেখানে ইন্টারফেয়ার করবে। আরেকটি তথ্য দিতে চাই, যেই সমস্ত ব্যাংকগুলো ক্রাইসিসে আছে, যে কোনো ব্যাংক আপনার যেটা ক্রাইসিসে আছে, তাদের সম্পদের পরিমাণ, তাদের আপনার পুরো বাংলাদেশে জায়গা জমিন সম্পত্তি যত রকম সম্পদের পরিমাণ, যদি একটি ব্যাংক লিকুইডেটও হয়ে যায়, আমি মোটা দাগে বলতে পারবো যে 3 to 4 টাইমস, মানে 10 টাকা শেয়ারে 30 থেকে 40 টাকা করে ফেরত পাবেন আমাদের বিনিয়োগকারীরা। আপনার কি মনে হয় যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না ব্যাংকিং সেক্টরে এগিয়ে আসছে না পুঁজিবাজারে? ও, এটা দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ার কিনছে না বলে ব্যাংকের শেয়ার সফট আছে, আর ব্যাংক পুঁজিবাজারে আসছে না কারণ ব্যাংকগুলো অতীতে পুঁজিবাজারে এসে হাত পুড়িয়েছে। আমি একটি ব্যাংকের সঙ্গে জড়িত। এখন আপনার আমাদের একটা সিকিউরিটি হাউস আছে, যেটা অনেক বড় সিকিউরিটি হাউস, ধরেন 750 কোটি টাকা, 1000 কোটি টাকা আমাদের সিকিউরিটি হাউসের পুঁজি আছে। তো এখন আমাদের সেই যে শেয়ারগুলো ধরা আছে, এখানের মধ্যে আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 1-এ এত পচা শেয়ার হয়ে গেছে আমাদের, ফেজ 2 তো খারাপ শেয়ার, ফেজ 3 গুলো আমাদের ভালো শেয়ার। ব্যাংকগুলো তাদের হাতের পচা শেয়ারই এখন অফলোড করতে পারেনি ম্যাডাম। আমি আবার বলছি, ব্যাংকগুলো এই কথাগুলো ব্যাংকগুলোর পক্ষে বলার কেউ নাই। ব্যাংকের সিকিউরিটি হাউসগুলো যে আপনার যে সমস্ত খারাপ শেয়ার যেগুলো তাদের হাতে ধরা আছে, অর্থাৎ ওই শেয়ার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এখন ওটা যদি বেচতে হয়, ব্যাংকের সিকিউরিটি এক্সচেঞ্জগুলোকে কিন্তু ব্যাংকের কাছে জবাবদিহি করতে হয় যে তুমি এটা কিনেছো, এখন এটা কত আছে। এটাকে বলা হয় লস ইনটেক করা। সো লস ইনটেক করে ওই ব্যাংক শেষ হয়নি এখনো ব্যাংকগুলো। তাই আমি মনে করি যে ব্যাংক এখনো খুব তাড়াতাড়ি, এখানে সরকার বিভিন্ন রকমের সুযোগ দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, ব্যাংক খুব তাড়াতাড়ি কিন্তু পুঁজিবাজারকে বেল আউট করতে পারে, ফাঁপিয়ে তুলতে আগিয়ে আসবে না। ব্যাংকগুলোকে কিন্তু এগিয়ে আসার জন্য পুঁজিবাজারে যেন যে ব্যাংকিং যে এক্সপ্লোজারের লিমিটটি বিষয় ছিল, সেই বিষয়টি সমাধান করা হয়েছে এবং আরো বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কেন ব্যাংকগুলো এগিয়ে আসছে না? বিনিয়োগকারীদের তো একটা আস্থাহীনতার পরিবেশ অনেক আগেই তৈরি হয়েছিল। হার্ড টক, এই জায়গায় আমার হার্ড টক। আমি একটি ব্যাংকের ইসি চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান। একদিকে সদাশয় সরকার বা সদাশয় কর্তৃপক্ষ শুধু পুঁজিবাজারের স্বাস্থ্য, একটা মহিলা, সুন্দরী মহিলা, তাকে আরো একটু সাজানো হয়, কাপড় চোপড় পরানো হয়, আপনি কি সুন্দর হয়ে এসছেন, সেরকম পুঁজিবাজারকে সুন্দর করার জন্য সদাশয় সরকার এবং কর্তৃপক্ষ বলতেই পারে যে তোমাকে এই এক্সপোজার উঠিয়ে দিলাম, সে এক্সপোজার উঠিয়ে দিলাম। কিন্তু এই কাজটি করতে গিয়ে ব্যাংক যদি আবার আপনার এই লসে যায়, ব্যাংক যদি ডুবে যায়, তখন আবার ওই অর্থমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সব সরকার সবাই বলবে যে এই ব্যাংক ফুটে যাচ্ছে, ওই ব্যাংক ডুবে যাচ্ছে। ব্যাংকের কাজ ম্যাডাম, ব্যাংকের কাজ পুঁজিবাজারে বিনিয়োগ করা নয়। ব্যাংকের কাজ হচ্ছে আপনার মতন তরুণ তরুণী, যুবক যুবতী মানুষকে সরাসরি বিনিয়োগ করা। পুঁজিবাজার একটা ফটকা, সাম সর্ট অফ এখানে উঠতে পারেন, রেলি উঠতে পারবেন, নামতে পারে। পুঁজিবাজারের মাধ্যমে কেন আমি বিনিয়োগ করব? পুঁজিবাজারের মাধ্যমে আমি, প্রিয় দেশবাসী, আপনাদের অত্যন্ত ভুল ধারণা আছে, আমাকে আপনারা যাই ভুল বুঝেন, পুঁজিবাজারের কাজ হচ্ছে 10 টাকা 20 টাকা ছোট 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 পুঁজিকে পুঞ্জীভূত করে আবার এটা বিনিয়োগের জন্য নিয়ে যাওয়া। আপনারা যে টাকাটা ব্যাংকে গচ্ছিত রেখেছেন এফডিআর এইভাবে সেইভাবে, সেই টাকা আপনাদের অমতে এনে পুঁজিবাজারে রিস্ক নেওয়ার অধিকার আপনারা আমাদেরকে দেননি। আপনারা আমাদের কাছে টাকা জমা দেননি যে আমরা খারাপ বিনিয়োগ করে ওইটা লস করি, কোনো জায়গায় ঋণখেলাপি হই, অথবা আপনারা আমাদেরকে সেই অধিকারও দেন নাই যে আপনারা আমাদের এফডিআর টাকা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেন, অনেক লাভ করেন বা অনেক লস করেন। এই জায়গায় একটি বিভ্রান্তি আছে, আমি আজকে পরিষ্কার করে দিলাম। ব্যাংকগুলো পুঁজিবাজারে বেশি বিনিয়োগ করলে ব্যাংকে আমানতকারীদের পুঁজি রিস্কে চলে যায়, আমাদের সেই অধিকার নাই। তাই ব্যাংকগুলো করতে পারে, বুঝে শুনে করতে হবে, এবং ব্যাংকের কাজ এটা নয়। কিন্তু পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো করার জন্য আরও অনেক রকমের বিষয় আছে,
আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। আমরা সেই বিষয়গুলো আপনার সাথে জানতে চাইবো, আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করতে চাচ্ছেন, কিন্তু তার আগে নিব আরো একটি বিরতি। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায়। আজ আমাদের সাথে আছেন ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার, আপনি পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিকে ধরে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে। যদি সেই বিষয়গুলো, যে বর্তমান অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে একটু ধীরে ধীরে কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে, এবং গত দুদিনের পর আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা পুঁজিবাজারের যে লেনদেন কার্যক্রম দেখলাম খুবই আশার কথা। তো আপনার পরামর্শ কি থাকবে? ম্যাডাম, আমি আপনাকে সামনে রেখেই জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রায় 8-10 মাস আগে থেকেই আমি সবসময় বলেছি যে আমার গবেষণায়, আমার দায়িত্বে বলছি, বাংলাদেশের 9 মাস আগের আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন যতগুলো কোম্পানি আছে, আমাদের 3,500 থেকে 4,500-এর মধ্যে শেয়ার ওঠানামা করা উচিত। 3,500-এর নিচে গেলে আমাকে মনে করতে হবে কেউ ওটা ফেলছে, টু বাই ব্যাক। 4,500-এর উপরে চলে গেলে আমাদেরকে সতর্ক হতে হবে। তাই এখন যেহেতু পুঁজিবাজার সেভাবেই আছে, বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে এবং পুঁজিবাজার তো এখন আপনার খুব ভালো আছে। যেমন আপনি বলছেন যে ওঠানামা করতে করতে, এটা তো পজিটিভ এবং এটাই নিয়ম। এই যে কার্ভে ওঠানামা করতে করতেই পুঁজিবাজার চলবে। পুঁজিবাজার যদি মিসাইলের মতো উঠে, প্রিয় দেশবাসী, কেউ ওখানে উঠবেন না। ওই মেয়েদের একটা জায়গায় গিয়ে জ্বালানি শেষ হয়ে পড়ে যাবে। তো আপনার এই এখন পুঁজিবাজার বুলিশ অ্যান্ড বিয়ারিশ যে দুটো কথা আছে, বিয়ারিশ অ্যান্ড বুল, তো আমাদের পুঁজিবাজার কিন্তু এখন ধনাত্মক। আমাদের পুঁজিবাজার এখন বুলিশ। তো কেন? যারা পুঁজিবাজারের প্যারামিটার্সগুলো বুঝে, যারা দেশের অর্থনীতির কথা বুঝে, যারা দেশে ম্যাক্রো বিনিয়োগ, রাষ্ট্রীয় বিনিয়োগের কথা বুঝে, যারা সমাজের টাকার সার্কুলেশনটা বুঝে, তারা বুঝতেছে যে বাংলাদেশের পুঁজিবাজার এখন ধনাত্মক ট্রেন্ডে পড়েছে। বিদেশি বিনিয়োগ আসতেছে। আমিও সবাইকে বলবো, প্রথম যে আমাদের বিনিয়োগকারীরা, আপনারা এখন যদি ধীরে ধীরে পুঁজিবাজারে না আসেন, আপনারা যদি ইন্ডেক্স আরও উপরে ওঠার পরে কিনেন, তাহলে ইন্ডেক্স যে জায়গায় স্থবির হয়ে যাবে বা নিচের দিকে নামবে, সে জায়গায় আপনারা লস করবেন। ইউ হ্যাভ অলরেডি লস টাইম। পুঁজিবাজারে ভালো করে বিনিয়োগ করা, পুঁজির শেয়ার ধরার জন্য বেস্ট টাইম ছিল 3,800, 4,000, 4,100, এখন 4,700 হয়েছে। ইট ইজ অলসো গুড টাইম। কিন্তু ওনাদের যেটা করতে হবে, আমি আগে অ্যাডভাইসগুলো দিয়ে দিচ্ছি, যে আপনারা ইন্ডেক্স কি উঠতেছে ওটার দিকে দেখবেন না, আপনারা দেখবেন যে টার্নওভার, লেনদেন, প্রত্যেক মাসের লেনদেনটাই, যদি আপনি পালসকে বলেন যে ইন্ডেক্স, এইভাবে ধরলে পালসকে যদি ইন্ডেক্স, হার্টবিটটা হচ্ছে লেনদেন। তাই হার্টবিট দেখেই বুঝবেন যে পুঁজিবাজারের স্বাস্থ্য কেমন আছে। যদি দেখেন যে ট্রানজ্যাকশন বাড়ছে, তাহলে আমি বলবো যে ইন্ডেক্স কমতে পারে না। ট্রানজ্যাকশন বাড়ছে মানে কেউ বেচছে, কেউ কিনছে, এবং শুধু আর বেচা বিক্রি কিনি যদি বাড়ে, তাহলে ওইটা দেখে করবেন। আর আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যেই সমস্ত ভাইরা এখনও কোম্পানির অস্তিত্ব নাই, কোম্পানির প্রোডাকশন নাই, কোম্পানি এজিএম করে না, ওই সমস্ত আপনারা কি বলেন ওটাকে, অফ দি, মানে যেটা হয়তো ওপেন ট্রেডিংয়ে নাই, ওই সমস্ত শেয়ার কিনে নিজে আর বেশি ঝামেলায় যেয়েন না। আপনারা ব্লু চিপস কেনার চেষ্টা করেন। আপনারা চিন্তা করে দেখেন যে কোন কোম্পানিগুলো 10 টাকার শেয়ার 10 টাকায় আপনারা কিনলে অন্তত আপনাদেরকে 12, 13, 14, 15% ডিভিডেন্ড দেবে। এই মুহূর্তে আপনি ব্যাংকে টাকা রাখলে ওইটা পাবেন না। আর একটা সতর্ক বাণী আমি পরিষ্কার করে দিতে চাই, যে অথরিটি আমার সঙ্গে রাগ করুক, বাংলাদেশের এমন কোনো ব্যবসা বাণিজ্য এখন নাই, অন্তত হয়তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কোম্পানির হয়তো একটি ব্যতিক্রম থাকতে পারে, কোনো শেয়ার যেন আপনারা 10 টাকার শেয়ার প্রিমিয়ামে কিনবেন না। 10 টাকা কোনো প্রিমিয়ামে শেয়ার কিনবেন না। কোনো প্রিমিয়ামে যদি শেয়ার কিনেন, দেখতে হবে ওই কোম্পানি কেমন, ওই কোম্পানি গত বছর, তার আগের বছর কত টাকা ট্যাক্স দিয়েছে, কত টাকা প্রফিট করেছে, তারা এজিএম করে কিনা, তাদের ম্যানেজমেন্টে কে আছে, এবং তারা যেই ব্যবসা করতেছে সেই ব্যবসা আসলে আন্তর্জাতিক নিরিখে পরিমাপে লাভজনক কিনা, এটা বুঝে আপনারা কোনো কোনো ক্ষেত্রে প্রিমিয়ামে কিনতে পারেন। আর না হলে রোড শো, হেলথ শো, গুড শো, যত শোই করুক, আপনারা আপনাদের নিরাপত্তার জন্য এই কথাটা বলতেছি। আর সরকারকে যে জিনিসটা বলতে চাই, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপরে আয়কর, মানে ডিভিডেন্ড ইনকামের উপরে ইনকাম ট্যাক্স যতটুকু মওকুফ আছে, এটা আরও বাড়ানো উচিত। আমার পরামর্শ হচ্ছে, মাসে 50,000 টাকা যদি মুনাফা হয়, বছরে যারা 6 লক্ষ টাকার মতন একটি ডিভিডেন্ড ইনকাম পান,
তাদের উপরে আয়কর মাফ করে দেওয়া, 6 লাখের উপর থেকেই আয়কর শুরু করা। আর আপনার এই 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 আমার মোটা দাগে কথা এই যে আপনার আরও কিছু ডিটেলস বিষয় আছে, ওগুলো তো আমরা পরে যাব। যেমন আপনার বিদেশি বিনিয়োগ আস্থার ক্ষেত্রে যে সমস্যাটা ওরা বারবার আমাকে জানাচ্ছে, সেটা হচ্ছে যে রেকর্ড কিপিং। আমরা যে ব্যালেন্স শিট, 3টা ব্যালেন্স শিট করতেছি, একটা মালিকের, একটা ব্যাংকের জন্য, একটা ট্যাক্সের জন্য। এই রিপোর্টিং সিস্টেম, অ্যাকাউন্টিং রিপোর্টিং সিস্টেমের ব্যাপারে সরকার আগাইছে, কিন্তু ওইটা এখনো বাস্তবায়ন করা হয়নি। স্যার, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এখনো একটা অভিযোগ রয়ে গেছে যে আমরা ডেইলি কি পরিমাণে বিদেশে বিনিয়োগ আসছে অথবা কোন কোন সংস্থা বিনিয়োগ করছে, কোন কোন সংস্থা অংশ নিচ্ছে, সে বিষয়গুলো এখনো জানা যাচ্ছে না। তো আপনার কি মনে হয় না এই বিষয়গুলো জনসমক্ষে অথবা সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তারা জানতে পারলে আরো ভালো হবে, তাদের জন্য বিনিয়োগের সুবিধা হবে? এখানে আমার মনে হওয়ার কিছু নেই। রাইট টু ইনফরমেশন কনস্টিটিউশনাল রাইট। আর যেখানে আমি বিনিয়োগ করছি সেখানে কোনো রকমের হালকার উপরে ঝাপসা, শুভঙ্করের ফাঁকি, কোনো ধরনের ইনফরমেশন লুকানো, আইনগতভাবে বেআইনি করে এই ব্যাপারে মানুষের রাইট টু ইনফরমেশনকে অতি সত্বর নিশ্চিত করলেই আপনার শেয়ার মার্কেট আরও ভালো হবে। আপনি বলছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান রোড শোর মাধ্যমে আসছে, কিন্তু তারপরেও শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে এগুলোর মধ্যে। তো এক্ষেত্রে আপনি যেরকম সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করছেন, তো আপনার কি মনে হয় যে এই সচেতনতাটা আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে তাদেরও পালন করা দরকার? আমি যদি মনে করি সব কিছুর আলটিমেট বিচারক জনতা, বিনিয়োগকারী। আপনি যদি সবই, পুলিশ যদি ভালো হয়ে যেত, আমি যদি ভালো হয়ে যেতাম, জঙ্গিরা যদি ভালো হয়ে যেত, তারা এত কঠোর আইন কানুনের দরকার হতো না, পুলিশ বাহিনীরও দরকার হতো না। আমরা ধরে নিচ্ছি মানুষ ইকোনমিক বিইং, সে সুবিধা পাইলেই চুরি করতে চায়, সে সুবিধা পাইলেই দুর্নীতি করতে চায়, সেই জায়গায় আইনের দরকার। তাই আমি মনে করি যে যারা এই রেগুলেটরসরা আছে তাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে আনতে যদি আপনি না পারেন, তাহলে তারা এটা করবে না। কারণ তাদের উপরে বড় বড় রাঘব বোয়ালের হুমকি আছে, তাদের উপরে রাজনৈতিক চাপ আছে, তাদের উপরে অর্থনৈতিক চাপ আছে, কিন্তু আমার মতিঝিলের রাস্তার বিনিয়োগকারীর উপরে কোনো চাপ নাই। তিনি একটি ফ্রি ম্যান টু রিজেক্ট এনি শেয়ার, যে এটা এবং ওই ব্যাপারে ফেসবুকে আপনারা যেই শেয়ার সম্বন্ধে আপনাদের শুভঙ্করের ফাঁকি মনে হচ্ছে, চাল চতুরি হচ্ছে মনে হচ্ছে, ফেসবুকে পোস্টিং দেন, ভাইরাল দেন। অভিনেত্রীর ছবি নিয়ে কেন ফেসবুকে ভাইরাল হয়? আপনাদেরটা হোক। আমার সময় কম, তার আগে ছোট্ট করে জানতে চাইবো, আমরা জানি যে আমাদের পুঁজিবাজারে যে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়োগের বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে, তার মধ্যে নাসডাক রয়েছে, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের দেশে স্কয়ার ফার্মা রয়েছে। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, আপনি কোনটিকে প্রেফার করবেন, দেশি অথবা বিদেশি? কোন নিয়ন্ত্রণ সংস্থা আসা প্রয়োজন? আমি একটা ভয়, প্রথম কথা হচ্ছে এটা কি, এটা হচ্ছে যেহেতু আমাদের স্টক এক্সচেঞ্জগুলো ইটসেলফ নন ভাইবল হয়ে যাচ্ছে, এবং এখানে আপনার এই প্রস্তাবটা আসছে, আমি মনে করি অন্তত প্রথম 5টি বছর আপনার এই এশিয়ান স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট, ওদের সঙ্গে ওদের কম্পিটেন্স, ওদের যোগ্যতা, ওদের টেকনোলজি, এগুলি এখানে নিয়ে আসার জন্য প্রথম 5 বছর আমি বিশ্বাস করি বিদেশি সংস্থার সঙ্গে পার্টনারিং করা উচিত, বাট উইথ এ কন্ট্রাক্ট, নট ফর আনলিমিটেড পিরিয়ড। এর মধ্যে আমাদের লোকালদের সবার আমাদের সক্ষমতা সৃষ্টি হবে। এখন যদি আমাকে কন্ট্রাক্ট দিয়ে দেন, এটা স্কোয়ার না হয়ে আমি যদি স্কুরেলও হয়, আমি আমার স্বার্থই দেখব। আর যদি একটা পার্টি থাকে বাংলাদেশ আর একটা পার্টি থাকে বিদেশ, সেখানে একটি দ্বন্দ্ব থাকবে এবং সেখানে রেগুলেটররা বেটার পারফর্ম করতে পারবে। স্যার, আপনার মূল্যবান মতামত আমাদের পুঁজিবাজারের জন্য এবং অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছি। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে ব্যবসা সারাদিনের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।